আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়, রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়ের উপর প্রথম ক্লাসটি নিব। অধ্যায়টি তো অনেক বড়, এটিকে দুভাগে বিভক্ত করে ক্লাস নিব। তো এই অধ্যায়ের আলোচ্য বিষয় হলো পদার্থের গঠন। মূলত পদার্থের অভ্যন্তরের পরমাণুর গঠন নিয়ে বিস্তারিত আলোচনা আছে এই অধ্যায়ে। আমাদের চারপাশে থাকা যে বিভিন্ন পদার্থ, এদেরকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করে থাকি, তাই না? ভাগগুলো কি কি? মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ ও জৈব পদার্থের সংজ্ঞা যদি তোমাদের জিজ্ঞেস করা হয়, তোমরা ছোট ক্লাসগুলোতে যখন ছিলে তখন বলতে কি যে যে পদার্থকে ভাঙলে একই রকমের পদার্থ পাওয়া যায়, মানে ওই পদার্থটি ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা মৌলিক পদার্থ বলি। কিন্তু এখন আর এই ধরনের সংজ্ঞা দিতে চলবে না। তুমি তো এখন বড় হয়েছো, এখন আরেকটু গভীরে গিয়ে সংজ্ঞায়িত করতে হবে। এখন তোমাকে মৌলিক পদার্থ কি বা কাকে বলে জিজ্ঞেস করা হয়, তোমাকে বলতে হবে যে পদার্থকে রাসায়নিক ভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। কেন এটা বলা হচ্ছে? যেমন ধরো আমার হাতের এই কলমটি, এটিকে যদি আমি ভাঙি তাহলে ওই পদার্থ ছাড়া অন্য পদার্থ পাওয়া যাবে। মানে এটিকে ভাঙলে পরে আমি এখানে এটা বড় পদার্থ, তো এটিকে ভাঙলে আমি 2 টুকরো পাবো, বা এটিকে যদি আমি 100 টুকরো করি 100 ছোট ছোট টুকরো পাবো। তাহলে এটিকে ভাঙলে আমি ছোট ছোট যে টুকরোগুলো পাচ্ছি, এটি যদি একটি লোহার খন্ড হতো তাহলে আমি লোহার ছোট ছোট অনেকগুলো টুকরা পেতাম। আর এখন এটি দেখতে কালো একটি পেন, একে আমি ভাঙলে পরে আবার এরকম কালো কালোই ছোট ছোট অনেকগুলো টুকরো পাবো। তখন কিন্তু আমি ওই লোহার টুকরোকে ভাঙলে পরে যে ছোট ছোট টুকরো লোহার পাবো, ওটিকে আমি মৌলিক বলবো। আবার এখানেও এই কালো পেনটিকে ভাঙার পরে যে কালো ছোট ছোট টুকরো পাবো, একই রকম দেখতে যদি ভাবি আমি, এটাও জাস্ট বড় আর ওইগুলো ছোট ছোট কালো টুকরো, তাহলে একই রকম পদার্থ, তাহলে এটিও মৌলিক পদার্থ। তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এক্ষেত্রে মূল বিষয়টা হলো পদার্থের ভেতরের গঠনটা, সেটি কি একই রকম পরমাণু দিয়ে তৈরি, মৌল দিয়ে তৈরি, না ভিন্ন রকমের মৌল দিয়ে তৈরি, পরমাণু দিয়ে তৈরি, সেটাই বলার চেষ্টা করা হচ্ছে মৌলিক পদার্থ আর জৈব পদার্থের সংজ্ঞার মধ্যে। তাহলে জৈব পদার্থ কাকে বলে তুমি যদি বলো, নিশ্চয়ই বলতে হবে যে পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে একের অধিক ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায়, একের অধিক ধরনের পরমাণু পাওয়া যায়, তাকে জৈব পদার্থ বলা হয়। আচ্ছা, এবার চলো পরমাণু বিষয়ে। মৌলিক পদার্থের মধ্যে এই একই ধরনের পরমাণু থাকে, আর জৈব পদার্থের মধ্যে বিভিন্ন ধরনের পরমাণু থাকে। এই যে পরমাণুর কথা আমরা বলছি, কোন মৌলের পরমাণুকে আমরা সাধারণত সংক্ষেপে প্রকাশ করে থাকি কিসের সাহায্যে? প্রতীকের সাহায্যে। এই বিষয়ে তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছো। এখন প্রতীক কি তোমাকে যদি জিজ্ঞেস করা হয় বা সংজ্ঞায়িত করতে বলা হয়, তাহলে তুমি কি বলবে? প্রতীক কি? প্রতীক হলো কোন মৌলের নামের সংক্ষিপ্ত রূপ। কোন মৌলকে আমরা যে ভাষা থেকেই নিই না কেন, মৌলের নামকে যে ভাষা থেকেই নিই না কেন, সে ভাষারই তার নামের সংক্ষিপ্ত রূপকে আমরা এই প্রতীক বলে থাকি। প্রতীক, এই প্রতীক লিখার বেশ কয়েকটি নিয়ম আছে, তোমাদের বইতে বিস্তারিত আলোচনা আছে, আমি একটু সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি। প্রতীক, তাহলে কোনো মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে আমরা প্রতীক বলছি। তোমাদের বইতে আছে মৌলের নামে, মৌলের ইংরেজি ও ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। কিছু কিছু মৌলের নাম অন্য ভাষা থেকেও নেওয়া আছে, যেমন ধরো তোমার পরিচিত বোরন, এই জার্কনিয়াম, এই মৌলটি হয়তো নাও শুনতে পারো, কিন্তু বোরনের নামটা তোমরা শুনেছো। এই মৌলগুলোর নাম নেওয়া হয়েছে আরবি ভাষা থেকে। তাহলে আমরা যদি কেবল বলি কোন মৌলের ইংরেজি ও ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে এই প্রতীক বলে, ভুল হয়ে যাবে না? তাই ইংরেজি ও ল্যাটিন শব্দটা না বলে কেবল যদি বলি কোন মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, তাহলেই যথেষ্ট। এখন প্রতীক লেখায় কি কি নিয়ম আছে? প্রথম নিয়মটি হলো কোন মৌলের নামের, বড় নামের প্রথম অক্ষরটি দিয়ে, যেমন ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন ইংরেজি এই শব্দটির প্রথম অক্ষরটি হলো এইচ। তাহলে মৌলের নামের প্রথম অক্ষরটি দিয়ে আমরা তাকে প্রকাশ করে থাকি, অর্থাৎ তার প্রতীক লিখে থাকি। এখন একাধিক মৌলের নামের প্রথম অক্ষর যদি একই হয়ে যায়, তখন
এই প্রথম অক্ষরটি তো নিবই, সাথে আরো একটি অক্ষর নিব যে অক্ষরটি উচ্চারণ করার সময় কানে বেশি শোনা যায়, মানে উচ্চারণ ধ্বনিতে প্রাধান্য পায়। ব্যাপারটা কেমন? ধরো আমরা যদি এই সি দিয়ে শুরু এমন কয়েকটি মৌলের কথা বিবেচনা করি। কার্বন, কার্বনের প্রতীক সি। আবার ক্লোরিনের প্রতীকও সি। ক্যালসিয়ামের প্রতীক, ক্যালসিয়ামের শুরুটাও সি, ক্লোরিনের শুরুটাও সি দিয়ে। তো এক্ষেত্রে কার্বনের জন্য কেবল একটি বর্ণের একটি অক্ষর নেওয়া হয়েছে, আর বাকি ক্লোরিন ও ক্যালসিয়াম এদের ক্ষেত্রে কি করা হয়েছে দেখো। ক্লোরিনের নামের বানানটি হলো এরকম CHLORINE, ক্লোরিন। তো ক্লোরিন বলার সময় ক্লো এরকম যখন বলি তখন কিন্তু কানে বেশি শোনা যায় সি এর সাথে এল, ক্লো। সেজন্য এখানে ক্লোরিনের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় Cl। আবার ক্যালসিয়াম যখন আমরা বলি, ক্যালসিয়ামের শুরুটা হচ্ছে CaL দিয়ে, সেজন্য এর নামের প্রতীক হিসেবে প্রথম অক্ষরের সাথে এ নিলেই চলছে। তাহলে দেখা যাচ্ছে কি কিছু কিছু মৌলের জন্য প্রথম অক্ষরটির সাথে আরো একটি অক্ষর নেওয়া হচ্ছে যে অক্ষরটি উচ্চারণ ধ্বনিতে প্রাধান্য পায়। এটা হলো 2 নাম্বার নিয়ম প্রতীক লেখার। এখন চলো 3 নাম্বার নিয়মে। কিছু কিছু মৌলের নাম নেওয়া হয়েছে অন্য ভাষা থেকে। এর মধ্যে ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে অনেকগুলো প্রতীক। তো ল্যাটিন ভাষায় গেল কেন? আসলে বহু প্রাচীন কালে, ইংরেজিতে এই নামগুলো প্রবর্তিত হওয়ার আগেই প্রাচীনকালে গ্রিক দেশের বিজ্ঞানীরা ল্যাটিন ভাষায় অনেকগুলো মৌলের নামকরণ করে ফেলেছিলেন। তাই তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্যই তাদের সম্মানার্থে ওই নামগুলো আমরা এখনো ব্যবহার করছি, তাদের ব্যবহৃত প্রতীকগুলোই আমরা ব্যবহার করছি। তো গ্রিক ভাষায় গ্রিক বিজ্ঞানীদের দেওয়া ল্যাটিন ভাষায় যে নামগুলো আছে সে নামগুলোর মধ্যে বেশ অনেকগুলো মৌলের নামই তোমার বইতে আছে, তোমরা ওই নামগুলো সব পড়ে নিবে। তো এর মধ্যে আমি কয়েকটি মৌলের নাম যেমন বলছি তোমার পরিচিতর মধ্যে, আমরা এই 3 নাম্বার নিয়ম যদি এটাকে ধরি, আমরা বাংলায় বলি তামা, তামাকে ইংরেজিতে বলা হয় কপার। আর ল্যাটিন ভাষায় বলা হয় কিউপ্রাম। কিউপ্রাম এখানে এই কিউপ্রামের সিইউ দিয়ে কপারের বা তামার প্রতীক। তারপরে আয়রন, যেটাকে আমরা বাংলায় বলি লৌহ, লৌহ ইংরেজিতে বলা হয় আয়রন। আর এর ল্যাটিন নাম হলো ফেরাম। এখান থেকে নেওয়া হয়েছে প্রতীক হিসেবে Fe। তো এরকম আরো আছে আমাদের পরিচিত পারদ। পারদকে আমরা ইংরেজিতে বলি মার্কারি। আর একে ল্যাটিন ভাষায় বলা হয় হাইড্রার জিরাম। হাইড্রার জিরাম তুমি যদি 3টে সিলেবেলে ভাগ করে নাও, এখান থেকে ওর প্রতীক ব্যবহার করা হয় Hg। তারপরে ধরো সীসা, আমাদের পরিচিত ধাতু সীসা, সীসাকে ইংরেজিতে বলা হয় লেড। আর ওর ল্যাটিন ভাষায় নাম হলো প্লাম্বাম। প্লাম্বাম থেকে ওর প্রতীক ব্যবহার করা হয় Pb। ওরকম আরো বেশ কিছু মৌল আছে, তাদের বাংলা নাম এক, ইংরেজি নাম আরেক, কিন্তু তাদের প্রতীকগুলো নেওয়া হয়েছে ল্যাটিন ভাষার অন্য একটা নাম থেকে। আচ্ছা, এখন তোমাদের কাজ হলো এই প্রতীকগুলো অবশ্যই অবশ্যই তোমাদের বই থেকে পড়ে নেওয়া। 3য় অধ্যায়ে ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে এরকম অনেকগুলো নামই আছে, ওগুলো পড়লেই চলবে। আচ্ছা, এবার চলো পরমাণুর প্রতীক তো আমরা পড়ে নিলাম,
প্রতীক দিয়ে যখন কোনো একাধিক পরমাণু মিলে অণু তৈরি করে তখন অণুকেও আমরা প্রকাশ করে থাকি, তাকে আমরা বলি সংকেত। সংকেত, অণুর জন্য সংকেত। তাহলে কি বলছিলাম কথাটি, আমরা কোনো পদার্থের অণুকে যখন সংক্ষেপে প্রকাশ করি তখন তাকে বলছি সংকেত। আর সংকেত লেখা হয় প্রতীকের সাহায্যে। পার্থক্যটা কি হয় দেখো, যেমন তোমার খুব পরিচিত যৌগ পানি। পানিতে রয়েছে হাইড্রোজেন আর অক্সিজেন। এক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু, পানির প্রতিটি অণুতে হাইড্রোজেন পরমাণু থাকে 2টি, অক্সিজেন পরমাণু থাকে 1টি। তাই আমরা যদি পানির সংকেত বা যে কোনো অণুর সংকেত একে সংজ্ঞায়িত করতে চাই, আমরা বলে থাকি কোনো পদার্থের অণু যেসব মৌলের সমন্বয়ে তৈরি, তাদের প্রতীক ও সংখ্যার সাহায্যে অণুটিকে সংক্ষেপে প্রকাশ করা হলে তাই তার সংকেত। তাহলে সংকেতের সংজ্ঞা কি দাঁড়ালো? এই সংকেতের মধ্যে যে মৌলগুলো আছে, মানে কোনো অণুর মধ্যে যে মৌলগুলো আছে তাদের প্রতীক ও তাদের সংখ্যা এর সাহায্যে সংকেত লেখা হবে। আচ্ছা, তো সংকেত লেখার সময় তাহলে অণুর মধ্যে থাকা পরমাণুর প্রতীক এবং পরমাণুর সংখ্যা আমরা প্রকাশ করে থাকি। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় প্রতীকের তাৎপর্য কি, মানে প্রতীক তোমার কাছে কি অর্থ বহন করে বা প্রকাশ করে, এ ধরনের একটি প্রশ্ন আমি তোমাকে দিচ্ছি। ধরো বললাম এইচ এর তাৎপর্য কি, মানে এইচ তোমার কাছে কি অর্থ বহন করছে, বা বলতে পারি এইচ দ্বারা কি বোঝায়, কি কি বোঝায়। আচ্ছা, ভাবে না বলে এইচ দ্বারা তুমি কি কি তথ্য জানতে পারো, এইচ দ্বারা তুমি কোন কোন তথ্য জানতে পারো। এটাকে সংক্ষেপে যদি বলি তাহলে বলছি এইচ এর তাৎপর্য কি। তখন তোমাকে এইচ এর তাৎপর্য বলতে গেলে, মানে এইচ যখন তুমি কোথাও লেখা থাকা দেখবে তখন তুমি বুঝে যাবে যে এটা একটা হাইড্রোজেন, এই এইচ দিয়ে হাইড্রোজেন বুঝাচ্ছে, মানে একটা মৌল বুঝাচ্ছে হাইড্রোজেন যার নাম। আর এইখানে এই যখন লেখা তাহলে হাইড্রোজেনের একটা পরমাণু বুঝাচ্ছে। তুমি যদি হাইড্রোজেনের ভর সংখ্যা জানো, ভর সংখ্যা হাইড্রোজেনের পারমাণবিক ভর সংখ্যা জানো, তখন হাইড্রোজেনের পারমাণবিক ভর সংখ্যা কি, মানে পারমাণবিক ভর সংখ্যা কি তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছো, তাই আমি সংখ্যাটা এখন বলছি না, কিন্তু এখানে উত্তরটা দিয়ে দিচ্ছি। তাহলে এইচ দিয়ে তুমি বুঝতে পারবে যে এইচ এর যে পারমাণবিক ভর সংখ্যা, এই নবম শ্রেণীতে তোমরা সেটা শিখবে, যদিও মানটা কত, তার মান 1। তো 1 পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট একটা মৌলকে বুঝাচ্ছে এই এইচ দ্বারা। তারপরে এই এইচ এই প্রতীকটি দ্বারা এমন একটি মৌলকে বুঝাচ্ছে যার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 1। এই তথ্যগুলো তুমি তোমার কাছে প্রকাশ পাবে এইচ দ্বারা। তাহলে এইচ তাৎপর্য কি বললে এই তথ্যগুলো তুমি লিখতে পারো। একইভাবে তোমাকে যদি বলা হয় H2 এর তাৎপর্য কি, বা H2 তোমার কাছে কোন কোন তথ্য প্রকাশ করে, H2 তোমার কাছে কোন কোন তথ্য প্রকাশ করে, তখন তুমি কি বলবে?
H2O দ্বারা তুমি একটি যৌগিক পদার্থ পানিকে বুঝছো। একটা তথ্য। এই H2O দ্বারা পানির একটি অণুকে বোঝাচ্ছে। আরেকটি তথ্য। 2 নাম্বার। 3 নাম্বারে তুমি বলতে পারো এই H2O দ্বারা যে পদার্থটিকে বোঝাচ্ছে তার একটি অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু আছে। আরো একটি তথ্য তুমি পেয়ে গেলে। আবার তুমি চাইলে এই H2 আর O এর মধ্যে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর পারমাণবিক ভর সংখ্যাকে যদি তুমি যোগ করো তাহলে এই অণুটির আণবিক ভর সংখ্যা তোমার কাছে তা প্রকাশ করলো। এই ছকটি অর্থাৎ পারমাণবিক ভর সংখ্যা, আণবিক ভর সংখ্যা তোমরা নবম শ্রেণীতে পড়ছো। অষ্টম শ্রেণীতে শুধু পারমাণবিক ভর সংখ্যা কি বা পারমাণবিক ভর কি সেটা সংজ্ঞাটা শিখেছিলে, মানগুলো জানতে না। আমি এখন যদি H2O হয় তখন মানগুলো কি হয় একটু বলে দিচ্ছি তোমার বোঝার সুবিধার্থে। এখানে H এর পারমাণবিক ভর সংখ্যা হলো 1 আর অক্সিজেনের পারমাণবিক ভর সংখ্যা হলো 16। তো সেক্ষেত্রে H2O এই সংকেতটি তোমার কাছে প্রকাশ করছে 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর সংখ্যা 1, 2টি হাইড্রোজেন আছে, আর অক্সিজেনের পারমাণবিক ভর সংখ্যা 16, একটি অক্সিজেন আছে। তাহলে টোটাল দাঁড়ালো 18। তাহলে তুমি H2O যখন কোথাও লেখা দেখবে সে তোমার কাছে প্রকাশ করলো এখানে এমন একটি পদার্থ দেখানো হচ্ছে যার আণবিক ভর সংখ্যা 18। আবার তুমি এই তথ্যটাও বলতে পারবে এই অণুটিতে 2 ভাগ অর্থাৎ হাইড্রোজেনের অংশটুকু এই 2 ভাগ হাইড্রোজেন আর 16 ভাগ অক্সিজেন আছে। 2:8 সরি 16, তার মানে 1:8। H2O দ্বারা যে পদার্থটি তোমার কাছে প্রকাশিত হচ্ছে সেখানে 1:8 অনুপাতে হাইড্রোজেন ও অক্সিজেন আছে। অনেকগুলো তথ্য তোমার কাছে প্রকাশিত হচ্ছে এই H2O সংকেতটি দ্বারা। এই H2O সংকেতটির তাৎপর্য এটি। আচ্ছা, তাহলে প্রতীকের তাৎপর্য ও সংকেত তাৎপর্য তুমি নিশ্চয়ই লিখতে পারবে। এখন আমি তোমাকে দুটি প্রশ্ন দিচ্ছি, ভাবে তুমি বাসায় নিজে উত্তরগুলো একটু তৈরি করার চেষ্টা করো। একটি প্রশ্ন, প্রথম প্রশ্নটি হলো ও এর তাৎপর্য লেখো। আর 2 নম্বর প্রশ্ন হলো H2O2 এর তাৎপর্য লেখো। এই প্রসঙ্গে একটু বলে দিই, H2O2 হলো হাইড্রোজেন পারঅক্সাইড, একটি যৌগ এবং এর অণুর সংকেত একটি। এখন নিশ্চয়ই উত্তরগুলো তোমরা তৈরি করতে পারবে, হোমওয়ার্ক হিসেবে দিলাম। আচ্ছা, এবার চলো পরমাণুর ভেতরকার ঘটনা নিয়ে আমরা আলোচনা করি। পরমাণু, যে কোনো মৌলের পরমাণু কিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকার সমন্বয়ে তৈরি হয়। কিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকার সমন্বয়ে তৈরি হয়। এই কণিকাগুলোকে আমরা বলি মৌলিক কণিকা বা মূল কণিকা। কি বলছিলাম? মৌলিক বা মূল কণিকা। আচ্ছা, এই মৌলিক কণিকা বা মূল কণিকা কি যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তাহলে তুমি কি বলবে? অলরেডি কিন্তু আমি
সংজ্ঞাটা বলেই ফেলেছি যে যে কোনো মৌলের পরমাণু অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকার সমন্বয়ে তৈরি হয়। এদেরকে বলা হয় মৌলিক কণিকা বা মূল কণিকা। এখন তুমি নিশ্চয়ই বুঝে গেছো আমি কাদের কথা বলছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের কথা বলছি। ঠিক তাই, এই মৌলিক কণিকা দু ধরনের, স্থায়ী ও অস্থায়ী। মৌলিক কণিকা দুই প্রকার, স্থায়ী অস্থায়ী। স্থায়ী মৌলিক কণিকা যারা, তাদেরকে তোমরা চিনো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ক্লাস 8-এই পড়ে ফেলেছো। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা পরমাণুর মধ্যে যখন থাকে তাদের বৈশিষ্ট্য প্রায় পরিবর্তন হয় না বললেই চলে। এই জন্য এদের আমরা স্থায়ী মৌলিক কণিকা বলে থাকি। এছাড়া অস্থায়ী মৌলিক কণিকা রয়েছে যে কোনো পরমাণুতে প্রায় 200 এর মতো রয়েছে অস্থায়ী মৌলিক কণিকা। এই অস্থায়ী মৌলিক কণিকাগুলোর বৈশিষ্ট্য ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মতো স্থির থাকে না, খুব দ্রুত পরিবর্তিত হয়। এরা নিজেদের মধ্যেই কখনো এক রূপ থাকে, পরবর্তী মুহূর্তেই অন্য আরেক রূপ নিয়ে নেয়। সেজন্যই এদেরকে আমরা বলছি অস্থায়ী মৌলিক কণিকা। অস্থায়ী মৌলিক কণিকার কয়েকটি নামও হয়তো তোমরা শুনে থাকবে। ডক্টর জাফর ইকবাল স্যারের গল্প বই যারা পড়ো, বিশেষত সায়েন্স ফিকশন গুলো, ওই বইয়ে বিভিন্ন পাত্র পাত্রের নাম হিসেবে সাধারণত এই নামগুলো নেওয়া হয় মজা করে। যেমন ধরো ম্যাসন কণা, তারপরে বোসন কণা, ডক্টর সত্যেন্দ্রনাথ বোসের নামে এই বোসন কণা, একে ঈশ্বর কণা নামেও আমরা চিনি। তারপরে মিউন আরেকটি কণা, তারপর পজিট্রন আরেকটি কণা। এরকম প্রায় 200 এর মতো অস্থায়ী মৌলিক কণিকা রয়েছে। তো এই অস্থায়ী মৌলিক কণিকাগুলো যেহেতু সবসময় নিজেদের মধ্যে পরিবর্তিত হয়, ধরো কখনো যেটাকে ম্যাসন কণা মনে হলো, পরবর্তী মুহূর্তে সেটাকে মিউন কণা মনে হয়, পরবর্তী মুহূর্তেই সেটাকে পজিট্রন কণা মনে হয়। এভাবে এরা নিজেদের মধ্যেই বৈশিষ্ট্য, এদের নিজেদের বৈশিষ্ট্যগুলো এই সবসময় পরিবর্তিত হয়। সবসময় বলতে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, এখানে সময়ের পরিমাণ খুবই অল্প থাকে। 1 সেকেন্ডেরও হাজার লক্ষ ভাগের 1 ভাগ সময়ের মধ্যেও এরা এদের রূপ বদলিয়ে ফেলে। মানে এই 1 লক্ষ ভাগের 1 ভাগ সময়ের মধ্যেই, 1 লক্ষ ভাগের 1 ভাগ সেকেন্ডের মধ্যেই যাকে এখন মেসন করা মনে হয়, পরবর্তী সময়ে তাকে হয়তো পজিট্রন করা মনে হয়। মানে এদেরকে শনাক্ত করাও খুব দুরূহ হয়ে যায়। তো সেক্ষেত্রে এরা অস্থিতিশীল হওয়াতে এদের নিয়ে আমরা এই লেভেলে এখন তোমাদের বইতে আলোচনা করব না, নেই তোমাদের বইতে। আমরা স্থায়ী কণিকা যেগুলোকে সহজেই শনাক্ত করা যায় বৈশিষ্ট্য নিয়ে, এই সহজেই আমরা যাদেরকে শনাক্ত করতে পারি, বুঝতে পারি তাদের সম্পর্কে, তাদের নিয়ে আলোচনা আছে তোমাদের বইতে। তাহলে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে আজকে আলোচনা করব। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন স্থায়ী যে কণিকাগুলো আছে পরমাণুর মধ্যে, সেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের অবস্থান সম্পর্কে তোমরা ইতিমধ্যে কিন্তু জেনে গেছো। পরমাণুর আকার মোটামুটি ভাবে গোল ধরে নেওয়া হয়, তবে পরমাণু যে গোলই হইতে হবে তা কিন্তু নয়। গোল ধরে নেওয়া হয় কেন, এই জন্য আমি তোমাদের একটি মজার প্রশ্ন দিচ্ছি। আমাদের এই মহাবিশ্বে বা আমাদের সৌরজগতের কথাই শুধু ধরি, আমাদের গ্রহ উপগ্রহগুলো সবগুলো গোল কেন, বা উপবৃত্তাকার ধরনের কেন, অন্য আকৃতির না কেন? এই প্রশ্নটির উত্তর একটু খুঁজে দেখো, তাহলে পরমাণুকেও আমরা কেন গোল ধরে থাকি তার উত্তর তোমরা পেয়ে যাবে।
আজকে আমি এর উত্তর দিব না, সম্ভব হলে আগামী ক্লাসে দিব। তোমরা নিজেরা একটু খুঁজে দেখো এর উত্তরটি। আচ্ছা, তো পরমাণুকে আমরা গোল বিবেচনা করে থাকি। এর মধ্যে তার কেন্দ্রে থাকে প্রোটন আর তার পৃষ্ঠদেশে থাকে ইলেকট্রন। আমি তার চার্জের চিহ্ন সহই প্রকাশ করে দিচ্ছি। প্রোটনকে আমরা পজিটিভ চার্জ ধরি আর ইলেকট্রনকে আমরা নেগেটিভ চার্জ ধরে থাকি। এই প্রোটন আর ইলেকট্রন এরা যে আছে, আমরা ওইটুকু যদি না বলি, এভাবে যদি বলি যে পরমাণুর একটি কেন্দ্র থাকে, তাকে আমরা নিউক্লিয়াস বলে থাকি। আর এই নিউক্লিয়াসটি থাকে পরমাণুর খুব অল্প, খুবই অল্প স্থান জুড়ে। কতটুকু অল্প সে সম্পর্কে তোমাকে যদি ধারণা দিই, তুমি অবাক হয়ে যাবে। একটি পরমাণুর, সম্পূর্ণ পরমাণুর যা ব্যাসার্ধ হয়, মোটামুটি ভাবে সব পরমাণুর আকার তো আর একই না, মোটামুটি ভাবে ধরে নেওয়া হয় একটি পরমাণুর যদি ব্যাস চিন্তা করা হয়, তার মান 10⁻⁻10 মিটার। আর তার নিউক্লিয়াসের বেশ এইটুকু ধরে নেওয়া হয় 10⁻⁻15 মিটার। তাহলে এখান থেকে ধারণা করতে পারো পরমাণুর ব্যাসের তুলনায় পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস কত ছোট। ব্যাপারটা কিরকম দাঁড়ালো? পরমাণুর ব্যাসের তুলনায় নিউক্লিয়াসের ব্যাস প্রায় 1,00,000 ভাগের 1 ভাগ। তো এটাকে যদি আয়তন হিসেবে চিন্তা করি, আকার হিসেবে চিন্তা করি, একটি পরমাণুর প্রায় 10⁻15 ভাগের 1 ভাগ হলো তার নিউক্লিয়াস। তার মানে 1,00,003 বার। একের পাশে 5টা শূন্য হলে 1,00,000। তাইলে 1,00,000 করে এবার যদি তুমি 3 বার চিন্তা করো, তত ভাগের 1 ভাগ হলো একটি নিউক্লিয়াসের আকার। তাহলে একটি পরমাণুর খুব ক্ষুদ্র স্থান, আমরা যদি একটি পরমাণুর 1,00,000 ভাগের 1 ভাগ এলাকাও ধরি একটি নিউক্লিয়াসকে, তাও তো খুব ক্ষুদ্র হয়ে যায়। সেখানে 1,00,000 না, একের পাশে 15টা শূন্য বসিয়ে যতটুকু হবে তত ভাগের 1 ভাগ হলো মাত্র নিউক্লিয়াস। তার মানে পরমাণুটার বাকি পুরোটা স্থানই ফাঁকা। তাহলে এই হলো নিউক্লিয়াসের অবস্থান, আর এখানে হলো ইলেকট্রন। এখন এই ইলেকট্রন, প্রোটন, এদের যে বা নিউট্রন, এদের যে অবস্থান বা পরমাণুর যে গঠন, এই সম্পর্কে বহু প্রাচীনকাল থেকেই গবেষণা চলে আসছে। তো এর মধ্যে পরমাণুর গঠন কেমন হতে পারে সে সম্পর্কে দুজন বিজ্ঞানীর প্রদত্ত ধারণা আমাদের কাছে খুব পরিচিত। রাদারফোর্ডের পরমাণু মডেল আর বোরের পরমাণু মডেল। তো পরমাণুর মডেল বলছে মানে পরমাণুকে কিরকম হতে পারে, পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন গুলো কেমন ভাবে আছে, মলিকুলগুলি কিভাবে আছে, এই স্থায়ী মলিকুলগুলির অবস্থান কেমন, তার আকৃতি কেমন, সে সম্পর্কে যে মডেল থেকে আমরা ধারণা পাই তাকে আমরা বলছি পরমাণুর মডেল। মানে পরমাণুর মডেল কি যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তুমি কি বলবে? যে মডেল থেকে আমরা পরমাণুর গঠন সম্পর্কে, পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এর আকৃতি, অবস্থান, এগুলো সম্পর্কে আমরা ধারণা পাই, তাকে আমরা পরমাণুর মডেল বলি। এটা আমরা বলতে পারি। আচ্ছা, তো এই পরমাণু মডেলগুলোর মধ্যে দুটি পরমাণু মডেল বললাম কি আমাদের খুব পরিচিত হয়ে গেছে এখন, রাদারফোর্ডের পরমাণু মডেল আর বোরের পরমাণু মডেল। এই যে এতক্ষণ আমি কথাগুলো বললাম, এগুলো কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলকেই প্রকাশ করছে। 1911 সালে রাদারফোর্ড তার বিখ্যাত এই পরমাণু মডেলটি জানান, সর্বসম্মুখে প্রকাশ করেন বেশ কিছু গবেষণার পরে। তো রাদারফোর্ডের এই পরমাণু মডেলে উনি জানিয়েছিলেন যে পরমাণুর কেন্দ্রে আছে ধনাত্মক চার্জযুক্ত কণা আর পৃষ্ঠদেশে আছে
ঋণাত্মক চার্জযুক্ত কণা। পরমাণুর ধনাত্মক চার্জ আর ঋণাত্মক চার্জ পরস্পরের সমান। তার মানে পরমাণুর কেন্দ্রে আছে ধনাত্মক চার্জযুক্ত কণা এবং পৃষ্ঠদেশে আছে ঋণাত্মক চার্জযুক্ত কণা, এবং এরা মানে সমান। মানে যেহেতু সমান, তাই ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ পরস্পরকে নিষ্ক্রিয় করে রাখে। তাই পরমাণু চার্জ নিরপেক্ষ। পরমাণু চার্জ নিরপেক্ষ কেন? এটা একটা প্রশ্ন। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তুমি কি উত্তর দিবে? যে কোনো পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত কণা এবং ঋণাত্মক চার্জযুক্ত কণা পরস্পর সমান থাকে, তাই এরা পরস্পরকে নিষ্ক্রিয় করে রাখে। চার্জ যেহেতু আছে কোনো কণার, তার নিশ্চয়ই কোনো কাজ করার ক্ষমতাও আছে। তার নিজস্ব বৈশিষ্ট্য অনুসারে সে কিছু কাজ করতে পারবে তার চার্জ অনুসারে। তাহলে ধনাত্মক চার্জের যে কাজ হবে, ঋণাত্মক চার্জের কাজ তার উল্টো হবে, এবং মানে সমান তারা। তাই একে অপরকে নিষ্ক্রিয় করে রাখে, তাই পরমাণু চার্জ নিরপেক্ষ। যেমন ধরো এখানে প্রচুর পরমাণু আছে, কিন্তু এই কলমটি চার্জ নিরপেক্ষ। আমি, তুমি, আমাদের শরীরেও প্রচুর কোটি কোটি বিলিয়ন বিলিয়ন পরমাণু আছে, আমরা চার্জ নিরপেক্ষ। কেন? আমাদের শরীরে থাকা পরমাণুগুলোর মধ্যে ইলেকট্রন, ঋণাত্মক চার্জের ইলেকট্রন ও ধনাত্মক চার্জের প্রোটন সমানে সমানে আছে। যদি সমান না থাকে তুমি চার্জ যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এখন এই ধনাত্মক চার্জের নিউক্লিয়াস আর ঋণাত্মক চার্জের ইলেকট্রন, এদের মধ্যে বলা হচ্ছে নিউক্লিয়াসটা পরমাণুর খুব ক্ষুদ্র এলাকা জুড়ে থাকে। ক্ষুদ্র এলাকা কতটুকু হয় তোমাদের একটা ধারণা দিয়েছিলাম। আর বাকি স্থানটুকু ফাঁকা থাকে। পৃষ্ঠদেশে থাকে ঋণাত্মক চার্জের ইলেকট্রন। তবে পরমাণুর এই ইলেকট্রনের ভর, আপেক্ষিক ভর, শূন্য ধরা হয়। আপেক্ষিক ভর কেন বলা হচ্ছে একটু পরে বিশ্লেষণ করছি। তো পরমাণুর এই ইলেকট্রনের আপেক্ষিক ভর ধরা হচ্ছে শূন্য, তার মানে তার ভর শূন্য ধরে নেওয়া হচ্ছে। তাহলে বাকি রইল কি? এই নিউক্লিয়াসের কথা। তাহলে নিউক্লিয়াসে যারা আছে তাদের ভরই হলো পরমাণুর ভর। বাকি স্থানটুকু তো ফাঁকা ধরে নেওয়া হয়েছে। এ হলো রাদারফোর্ডের আইডিয়া। রাদারফোর্ড আমাদের জানিয়েছিলেন, বিজ্ঞানী রাদারফোর্ডের মডেল অনুসারে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, ইলেকট্রনের ভর শূন্য, আর নিউক্লিয়াসের ভর যা তাই হলো পরমাণু ভর। এখন আপেক্ষিক ভর কি একটু বলি। আপেক্ষিক ভর হলো প্রকৃত ভর না, ইলেকট্রনের সত্যি সত্যি ভর না। ইলেকট্রনের প্রকৃত ভর কত, তার একটি ছক, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের প্রকৃত ভর কতটুকু তার একটি ছক তোমার বইতে আছে, তো ওখান থেকেও দেখে নিতে পারো। তো ইলেকট্রনের প্রকৃত ভর হলো 9.1 ইন্টু 10⁻28 গ্রাম, আর প্রোটনের ভর হলো 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। তার মানে এর তুলনায় এটি অনেক হালকা। কিন্তু আমাদের নিজেদের বাস্তব জীবনের ভরগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি, এগুলো কিছুই না, আমরা এগুলো কল্পনাও করতে পারি না। আমাদের চারপাশে সব জিনিসকে না আমরা কল্পনা করে নিই আমাদের চোখে দেখা জিনিসের সাথে তুলনা করে। এক্ষেত্রে যেহেতু এত ছোট, 10⁻28, 10⁻24 গ্রামের ভরের কোনো বস্তু আমাদের দেখা সম্ভবই না। তো আমাদের দ্বারা যদি দেখাই সম্ভব না হয়, তাহলে আমরা কল্পনা করবো কিভাবে? এত ক্ষুদ্র যে আমরা কল্পনা করতে পারি না। তবে এদেরকে মাপার জন্য আমাদের নিজেদের ব্যবহৃত যে গ্রাম এককটি আছে, কেজি এককগুলো আছে, কেজি গ্রামে এককগুলো ভরের, সেই এককগুলো দিয়ে আমরা এদেরকে প্রকাশ করে থাকি। কিন্তু সংখ্যাটা কত জটিল দেখো। এই ধরনের জটিল সংখ্যাকে লিখতে, হিসেব করতে খুব সমস্যায় পড়তে হয়। তাই এই ধরনের মানগুলোকে এভাবে প্রকাশ না করে এদের একটি ছোট সংখ্যার সাহায্যে প্রকাশ করার চেষ্টা করা হয়। যেমন এইটুকু ভরের কোনো বস্তু যদি কোথাও দেখা হয়, মোটামুটি এইটুকু ভরের কোনো বস্তু কোথাও দেখা হলে বলা হয় এক একক। তার মানে এইটুকু ভরকে একক ভর বলা হচ্ছে। তাহলে এই প্রোটনের ভর ধরেছিলাম আমি, এটি প্রোটনের ভরকে এক একক ভর ধরা হচ্ছে।
তাহলে প্রোটনের যে ভরটুকু আছে সে ভরের দ্বিগুণ যদি আমি কোথাও দেখি, তাহলে আমি বলবো 2 একক ভর। ওই বস্তুটির ভর কত? 2। এটা তো প্রকৃত ভর না, সেজন্য বলতে হয় আপেক্ষিক ভর 2। এখন এটুকু ভরকে যদি আমি 1 ধরি, তার তুলনায় এই ভরটা অনেক কম। তুমি দেখো এখানে 10⁻24 আর এটা 10⁻28। তার মানে এর 10,000 ভাগের 1 ভাগ মনে হচ্ছে। এখানে 24টা শূন্য, মানে একের পাশে এই 24টা শূন্য বসিয়ে ভাগ করা হয়েছে এই 1.673 কে, আর একে 9.1 কে ভাগ করা হয়েছে একের পাশে 28টা শূন্য বসিয়ে। মূলত ইলেকট্রনের ভর এই প্রোটনের ভরের 1840 ভাগের 1 ভাগ। এখানে এইটুকু ভরের তুলনায় এটুকু ভরকে যখন 1 ধরা হচ্ছে, এর তুলনায় এই ভরটা এত নগণ্য যে একে 0 ধরা হচ্ছে। এটা কিন্তু আপেক্ষিক ভাবে, তাই বলা হচ্ছে ইলেকট্রনের আপেক্ষিক ভর 0। প্রোটনের আপেক্ষিক ভর কতটুকু? 1। আচ্ছা, এখন কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে যা কিছু আছে, কারা কারা যেন আছে? প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন, এই এদের যা ভর, সে ভরটাকেই বলা হচ্ছে পুরো পরমাণুর ভর। আচ্ছা, এবার আসি এদের চার্জের বৈশিষ্ট্যটা নিয়ে। এখানে পৃষ্ঠদেশে আছে ঋণাত্মক চার্জের একটি কণা, আর মধ্যখানে আছে ধনাত্মক চার্জের কণা। তো চার্জের বৈশিষ্ট্য অনুসারে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। এরা যে আকর্ষণ করছে, তাহলে এরা মিলে যাচ্ছে না কেন? পরস্পর আকর্ষণ করে মিলে যায় না কেন? মিলে কি যায়? রাদারফোর্ড বলছে এরা মিলে যায় না। পৃষ্ঠদেশে ঋণাত্মক চার্জের ইলেকট্রন ঘুরতে থাকে, মাঝখানে থাকে নিউক্লিয়াসটি, এবং এভাবেই পরমাণুর গঠন তৈরি হচ্ছে। চারপাশে সব পরমাণুর গঠন এভাবেই আছে। তবে এক্ষেত্রে এই ইলেকট্রনকে এই নিউক্লিয়াস কেন্দ্রের দিকে টানছে, যাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। ইলেকট্রনকে নিউক্লিয়াস কেন্দ্রের দিকে টানছে, তাই ইলেকট্রন একটি কেন্দ্রমুখী বল অনুভব করে। আবার ইলেকট্রন এই বৃত্তাকার পথে ঘুরছে। বৃত্তাকার পথে আমি তুমি যে কোনো বস্তু যদি ঘুরে, তখন কিন্তু ওই বস্তুর উপর একটি কেন্দ্র বিমুখী বল তৈরি হয়। সহজ একটি উদাহরণ দিচ্ছি। তোমরা নিশ্চয়ই এই যে কিছুদিন আগে অলিম্পিক গেমস শেষ হলো, ওখানে বাইসাইকেল বা মোটরসাইকেল দিয়ে যখন রেস হয়, তারা যখন একটি বৃত্তাকার মাঠে ঘুরে, তখন ধরো বৃত্তাকার মাঠে যদি একটি কেন্দ্র হয়, তাহলে এভাবে যদি সাইকেল রেসার ঘুরে যায়, তখন কিন্তু সেই কেন্দ্রের দিকে এভাবে কাত হয়ে থাকে, সে কিন্তু সোজা ঘুরে এভাবে ঘুরে না। কেন এমন করে? সাইকেল রেসাররা কেন এভাবে কাত হয়ে থাকে? তারা কিন্তু কাতটা হয় কেন্দ্রের দিকে, কেন্দ্রের বাইরের দিকে না, পরিধির দিকে তারা কাত হয়ে থাকে না। তারা এমন করে কেন? তার মূল কারণ হলো, যখন বৃত্তাকার পথে কেউ ঘুরে, তখন ওই বস্তুর মধ্যে পদার্থবিজ্ঞানের ল অনুসারে একটি কেন্দ্রের বাইরের দিকে ছিটকে যাওয়ার মতো বল তৈরি হয়, এর উপরে তৈরি হয়। তখন এই বস্তুটি কেন্দ্রের বাইরের দিকে আপনা আপনি ছিটকে পড়ে যায়। এখন ওই মোটরসাইকেল রেসার বা বাইসাইকেল রেসার, সে তো তার সর্বোচ্চ বেগ দিয়ে এখন ঘুরছে, এভাবে ঘুরে যাচ্ছে এই বৃত্তাকার পথে। সর্বোচ্চ বেগে যেহেতু ঘুরছে, তার মধ্যে তৈরি হওয়া ওই কেন্দ্রের বাইরে থেকে ছিটকে যাওয়ার মতো বলটাও সর্বোচ্চ হয়, অনেক বেশি হয়। এটিকে ঠেকানোর জন্য সে কাত হয়ে এভাবে কেন্দ্রের দিকে কাত হয়ে থাকে। তার মানে তাকে ছিটকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, আর সে তা প্রতিরোধ করার জন্য এদিকে কাত হয়ে আছে। তাকে এভাবে ছিটকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, সে এভাবে কাত হয়ে থাকে যাতে ছিটকে পড়ে না যায়। তো এই কথাটি এখানেও প্রযোজ্য। এখানে তাইলে কেন্দ্রের দিকে এই নিউক্লিয়াস এই ইলেকট্রনকে টানছে, যাকে বলছি কেন্দ্রমুখী বল। আর ঠিক এই ইলেকট্রনটার উপরে তার নিজের ঘূর্ণনের কারণে আরেকটি বল তৈরি হয়, তাকে বলা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এই কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল পরস্পরের সমান। সমান হওয়ার কারণে এই দুই বল, এই ইলেকট্রনটি আর ভেতরেও চলে যায় না, বাইরে ছিটকেও যায় না। সে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে, নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্ব থেকে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে। এই হলো
রাদারফোর্ডের মডেলের কথা, মূল কথাগুলো। আচ্ছা, রাদারফোর্ডের এই মডেলের মূল কথা তো এগুলো গেল। এখন এই মডেলটির দেওয়ার পরে একই সময়ে ম্যাক্সওয়েল নামক একজন বিজ্ঞানী আরো একটি তত্ত্ব প্রদান করেন, পরমাণুর গঠন নিয়ে না, ওনার নিজের তড়িৎচুম্বকীয় বিকিরণ নিয়ে। তাকে তড়িৎচুম্বকীয় তত্ত্ব বলা হয়। এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে, তড়িৎচুম্বকীয় তত্ত্বে উনি বলেছিলেন চার্জযুক্ত কোনো কণা যদি সঞ্চরণশীল থাকে, চলনশীল অবস্থায় থাকে, তবে ওই কণাটি চার্জ বিকিরণ করে, তার শক্তি কমে যায়। কেমন হলো ব্যাপারটি? আবার বলছি, চার্জযুক্ত কোনো কণা যদি গতিশীল থাকে, তবে তার থেকে চার্জ ক্ষয়ে ক্ষয়ে পড়ে যায়, চার্জ বিকিরণ করে, তার শক্তি কমে যায়। আচ্ছা, তাহলে রাদারফোর্ডের এই যে মডেল রাদারফোর্ড দিয়েছেন, এক্ষেত্রেও তাহলে এই কথাটি প্রযোজ্য হবে। তাই হয়, তাহলে এই ইলেকট্রন যখন এই বৃত্তাকার পথে ঘুরে, তখন এই ইলেকট্রন চার্জযুক্ত, ঋণাত্মক চার্জযুক্ত, সেও চার্জ বিকিরণ করবে। চার্জ বিকিরণ করলে তার শক্তি কমে যাবে, শক্তি কমে গেলে সে কেন্দ্রে চলে আসবে। কেন? ধরো তোমাকে যদি একটি বৃত্তাকার পথে ঘুরতে দেওয়া হয়, ধরে নিলাম এটি কেন্দ্র, কেন্দ্র থেকে এই দূরত্বে তোমাকে ঘুরতে দেওয়া হলো। আবার তোমার সাথে তোমার একজন বন্ধুকে ঠিক এই দূরত্বের চাইতে আর একটু বেশি দূরত্বে, এই দূরত্বে ঘুরতে দেওয়া হলো বৃত্তাকার পথে। তাহলে দুজন তোমরা ঘুরছো। আমি এখানেই এটা চিত্র আপেক্ষিকভাবে দেখাই। ধরো এইটি তুমি, আর ঠিক এর চাইতে আর একটু দূরত্বে গিয়ে আরেকটি পথে তোমার বন্ধু ঘুরছে। এখন আমাকে একটু বলো তো, এই ঘূর্ণনের জন্য তোমার এই বন্ধুটির বেশি এনার্জি প্রয়োজন হবে না তোমার বেশি এনার্জি প্রয়োজন হবে? এই চিত্র থেকে তুমি আইডিয়া নিশ্চয়ই পেয়ে যাচ্ছ। যেহেতু এই পথটি ছোট, তাহলে তোমার এনার্জির প্রয়োজন হবে কম। এই পথটি যেহেতু বড়, তোমার বন্ধুর এনার্জির প্রয়োজন হবে, শক্তির প্রয়োজন হবে অনেক বেশি। পরমাণুর ইলেকট্রনগুলোর ক্ষেত্রেও তাই। ইলেকট্রন যখন শক্তি বিকিরণ করে, মানে চার্জ বিকিরণ করে ওই ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে, তাহলে ইলেকট্রনের যদি শক্তি কমে যায়, ধরো ইলেকট্রন যদি এখানে থাকা অবস্থায় ঘুরছিল, তার সে চার্জ বিকিরণ করেছে, তার শক্তি কমে গেছে, সে এখানে চলে আসলো। আরো চার্জ যখন বিকিরণ করলো, শক্তি কমে গেল, আরো ছোট হয়ে গেল, একসময় সে নিউক্লিয়াসে চলে আসলো। তার মানে কি দাঁড়ালো? পরমাণুর গঠনই আর থাকলো না, শুধু নিউক্লিয়াসটা থাকলো। তার মানে পরমাণুর মধ্যে থাকা যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পরে অনেকখানি ফাঁকা জায়গা, তারপরে ইলেকট্রন ঘুরছিল, সেরকম গঠন আর থাকলো না। কিন্তু বাস্তব জীবনে তো এরকম দেখছি না। বাস্তব জীবনে অসংখ্য পরমাণু, চারপাশে কোটি কোটি পরমাণু দিয়ে পুরো মহাবিশ্ব তৈরি, সেখানে আসলে এরকম ঘটছে না। তাহলে রাদারফোর্ডের কথাটা কি ভুল ছিল, নাকি ম্যাক্সওয়েলের কথাটা ভুল? এগুলো নিয়ে বলা হয় রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা ছিল। মানে রাদারফোর্ড তার পরমাণু মডেলে এই সমস্যাটুকুর ব্যাখ্যা দেননি। ব্যাখ্যাটি কি দেননি? যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলের অস্তিত্ব থাকে না, অস্তিত্বটি বিলুপ্ত হয়ে যায়। গেল এটি। এরপর রাদারফোর্ড যেভাবে মডেলটি দিয়েছিলেন, দেখতে অনেকটা কেন্দ্রে সূর্য, আর তার চারপাশে আমাদের যে সৌরজগৎ আছে, সৌরজগতের কেন্দ্রে সূর্য, তার চারপাশে গ্রহগুলো ঘুরছে, অনেকটা ওরকম হয়ে গেছে। রাদারফোর্ডের এই মডেলকে তাই সৌর মডেল বলা হয়, সৌর মডেল। রাদারফোর্ডের এই সৌর মডেলটি মধ্যে দেখা যাচ্ছে কি, এই বা সোলার মডেলটিতে দেখা যাচ্ছে একটি নেগেটিভ চার্জের কণা পজিটিভ চার্জের কণাকে ঘুরছে, মানে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের চারপাশে ঘুরছে। কিন্তু সৌরজগতে তো এরকম হচ্ছে না। এদিকে সৌর মডেল, রাদারফোর্ড নিজেই বলেছে এদিকে সোলার মডেল। তো তাকে কি আসলে সোলার মডেল বলা যায়? সৌরজগতের সাথে তুলনা করা যায়? সৌরজগতে
গ্রহ, সূর্য, উপগ্রহ, এরা তো সবাই চার্জ নিরপেক্ষ, তাহলে এই তুলনাটা করা নিশ্চয়ই উচিত হবে না। কিন্তু রাদারফোর্ড বলেছেন এটিকে সোলার মডেল। এই মডেলটির আরো একটি নাম আছে। সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা পাওয়া যায় রাদারফোর্ডের এই পরীক্ষা নিরীক্ষা এবং প্রদত্ত মডেল থেকে, তাই এটিকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। তাহলে এই মডেলটির দুটি নাম আছে রাদারফোর্ডের পরমাণু মডেলের, সোলার মডেল এবং নিউক্লিয়ার মডেল। আচ্ছা, এই সোলার মডেলে তাইলে আরেকটি সমস্যা পাওয়া গেল যে এটি সোলার মডেল ডাকাটা আসলে উচিত হচ্ছে না। তারপরে আছে আমাদের চারপাশে আমরা যত বস্তু দেখতে পাই সব বস্তুই কোনো না কোনো বর্ণের। যেমন ধরো এখানে লাল বর্ণ আছে, কালো বর্ণ আছে, সাদা বর্ণ আছে, চারপাশে সব বস্তুই কোনো না কোনো বর্ণের হচ্ছে। কিন্তু রাদারফোর্ড আমাদের চারপাশে বিভিন্ন পদার্থগুলো কেমনে এত বর্ণযুক্ত হয়? পদার্থের মধ্যে তো পরমাণুই আছে, নিশ্চয়ই পরমাণুর ভেতরকার এমন কোনো ঘটনা আছে যার জন্য চারপাশের সব পদার্থগুলো বিভিন্ন বর্ণের হচ্ছে, বর্ণালী দেখাচ্ছে। রাদারফোর্ড এই সম্পর্কে কোনো তথ্য তার মডেলে দেননি। বর্ণালী কি? একটা শব্দ এসছে না, বর্ণালী কি একটু সে সম্পর্কে বলি। বর্ণালী চারপাশে বিভিন্ন বস্তুর মধ্যে যে বর্ণগুলো আছে তাদেরকে একত্রে আমরা বলি বর্ণালী। বিভিন্ন বর্ণের সমষ্টি, সমাবেশ কে বলা হয় বর্ণালী। তোমরা যারা বিভিন্ন ড্রয়িং কাজের সাথে জড়িত তারা নিশ্চয়ই জানো সাদা রং কিন্তু মৌলিক রং না, মৌলিক তিনটি রং আছে, আসল, আসমানি, সবুজ, লাল, এভাবে মনে রাখি আমি। তো এই মৌলিক রংগুলোর সমন্বয়ে তৈরি হয় সাদা রং। আবার এটাকে এভাবেও বলা যায় রংধনুর যে 7 রং বেনি আ স হ ক লা, এই 7 রঙের সমষ্টি হলো সাদা রং। সেই জন্য সাদাকে আমরা যৌগিক রং বলে থাকি। এই যৌগিক রংকে যদি কখনো প্রিজমের ভেতর দিয়ে পাস করানো হয়, প্রিজম কি জিনিস? প্রিজম হলো একটি স্বচ্ছ কাঁচখণ্ড, অনেকটা পিরামিডের মতো। মিশরের পিরামিড তো সবাই দেখেছো, বাস্তবে হয়তো সবাই না দেখলেও ছবিতে দেখেছো মিশরের পিরামিড এভাবে এরকম করে থাকে। এরকম এরকম শেপের হতে পারে, বা এভাবেও যদি কোনো পিরামিড হয়, ধরো এভাবে থাকলো দুটো তল আর এপাশে ছোট্ট একটি তল আর পাশে ছোট্ট একটি তল, এরকম যদি কাঁচখণ্ড হয় তখন তাকে আমরা বলি পিরামিড, সরি প্রিজম। এই প্রিজমের ভেতর দিয়ে যদি কখনো সাদা বর্ণকে পাস করতে দেওয়া হয় তখন দেখা যায় কি সাদা বর্ণটি 7টি রঙে ভাগ হয়ে এই পাশে চলে আসে। এভাবে যদি তুমি কোনো প্লেট রাখো, সেই প্লেটে গিয়ে ওই সাদা বর্ণটি 7টি রঙে বিশ্লিষ্ট হয়ে এভাবে এই রংধনু রংগুলো দেখায়। একে বলা হচ্ছে তাই বর্ণালী। তাহলে চারপাশে আমরা যত রং দেখছি তারা বিভিন্ন রঙের সমষ্টি আসলে। তাহলে চারপাশের বিভিন্ন বস্তু আমাদের বর্ণালী দেখাচ্ছে। কখনো তা আমরা বুঝতে পারি, বিভিন্ন রং হিসেবে বুঝতে পারি, কখনো পারি না, কিন্তু দেখাচ্ছে বিভিন্ন বর্ণ। এখন কথা হলো চারপাশের এই বস্তুগুলো যে বর্ণালী দেখাচ্ছে, পরমাণুর ভেতরকার কোন ঘটনা এর জন্য দায়ী রাদারফোর্ড সে সম্পর্কে আমাদের কোনো তথ্য জানা নেই। এরপর আসছে আরেকটি কথা, পরমাণুতে যদি একাধিক ইলেকট্রন থাকে তারা কিভাবে ঘুরে, তারা কোথায় থাকে, পৃষ্ঠদেশে তারা কিভাবে অবস্থান করে? এই যে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো ঘুরছে যে পথে, তাকে যদি কক্ষপথ বলা হয়, কক্ষপথ কেমন হয়, গোল হয় না উপবৃত্তাকার হয়, কেমন হয়, সে সম্পর্কে রাদারফোর্ড কোনো তথ্য জানাতে পারেননি। আসলে প্রকৃত কথা হলো রাদারফোর্ড তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে তথ্যগুলো পেয়েছিলেন সে সম্পর্কে আমাদের জানিয়েছিলেন। তার গবেষণা কাজে আরো অনেক কিছু জানার বাকি ছিল, উনি যতটুকু জেনেছিলেন ততটুকু জানিয়েছেন, পরবর্তীতে গবেষণা করে আরো জানা যাবে। তাই এই যে তথ্যগুলো জানা যায়নি বলা হয় এগুলো রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা। তো এই নিয়ে এরপরে আরো অনেক গবেষণা হতে লাগলো। রাদারফোর্ডের পরমাণু মডেলটি কখন দেওয়া হয়েছিল বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের?
1911 সালে। রাদারফোর্ডের এই মডেলটির পরে আবার 1913 সালে নিলস বোর নামে আরেকজন বিজ্ঞানী আরো একটি পরমাণু মডেল দান করেন, যেটি যথেষ্ট সফল হয়েছিল। এই পরমাণু মডেলটি সম্পর্কে যখন এই আলোচনা করা হয় তখন দেখা যায় বোরের পরমাণু মডেলে, নিলস বোরের এই পরমাণু মডেলে রাদারফোর্ডের পরমাণু মডেলে যে সমস্যাগুলো ছিল, যে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাচ্ছিল না, সেই প্রশ্নগুলোর উত্তর, অনেকগুলোর উত্তর পাওয়া যায়। এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে পাওয়া যায় চলো এবার দেখি। তাহলে এখন রাদারফোর্ডের পরমাণু মডেলের উপর বোরের পরমাণু মডেলকে নিয়ে আলোচনা করি। রাদারফোর্ডের পরমাণু মডেলে কি কি সমস্যা হয়েছিল আবার একটু যাই। হ্যাঁ, রাদারফোর্ডের পরমাণু মডেল সৌর মডেল বা নিউক্লিয়ার মডেল ছিল না। এখানে গ্রহ উপগ্রহের সাথে এই সৌর মডেলের পরমাণু মডেলের তুলনা করা যায় না। এই সম্পর্কে বোর আর কিছু বলেনি। আসলেই কিন্তু পরমাণুর মধ্যে সৌরজগতের মতো করেই ইলেকট্রন, প্রোটন এভাবে আছে, সৌরজগতের মতো করেই আছে। কিভাবে আছে এই ধনাত্মক ঋণাত্মক চার্জের কণাগুলো? বোর বলছেন এখানে কক্ষপথগুলোর আকৃতি গোলাকার হবে, বৃত্তাকার হবে। যদিও পরবর্তীতে এগুলো নিয়ে যখন আরো গবেষণা হয় তখন জানা যায় সবগুলো কক্ষপথ গোলাকৃতির না, উপবৃত্তাকারও আছে, গোলাকার না, উপবৃত্তাকারেরও আছে। কিন্তু বোর বলছেন কি যে এখানে কক্ষপথগুলো বৃত্তাকার হবে। এক্ষেত্রে এই কক্ষপথগুলোতে যে ইলেকট্রনগুলো থাকবে সেই কক্ষপথগুলোকে উনি বিভিন্ন নামে ডাকছেন। উনি বলছেন এগুলোকে এনার্জি লেভেল বলা যায়, শক্তি স্তর বলা যায়, কক্ষপথ বলা যায়, প্রধান কক্ষপথ বলা যায়, অরবিট বলা যায়। তুমি যে কোনো নামে এদেরকে ডাকতে পারো। প্রধান শক্তি স্তর, কক্ষপথ, অরবিট। আচ্ছা, পরমাণু নিউক্লিয়াস থেকে এই যে অরবিটে বা শক্তি স্তরে ইলেকট্রনগুলো অবস্থান করবে, তারা যে কোনো স্থানে অবস্থান করবে না, কিছু সূত্র মেনে অবস্থান করবে, কিছু গাণিতিক সূত্র মেনে। ওই গাণিতিক সূত্র অনুসারে কক্ষপথগুলোর জন্য ব্যাসার্ধ আর এর যে মান পাওয়া যাবে, শুধু ততটুকু দূরত্বে, আর এর সেইটুকু দূরত্বে ইলেকট্রনগুলো অবস্থান করতে পারে। আর এই ধরনের আর এর মান বিশিষ্ট কক্ষপথগুলোকে বলা হয় অনুমোদিত কক্ষপথ। কি বলা হচ্ছে? অনুমোদিত কক্ষপথ। অনুমোদিত বলছে কেন? তারা কিছু শর্ত মেনে নির্দিষ্ট আর এর মান পাওয়া যাবে, নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে নিউক্লিয়াস চারপাশে আবর্তন করবে ইলেকট্রনগুলো। আচ্ছা, এই অনুমোদিত কক্ষপথগুলোতে বা অরবিটে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারবে। 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারবে। এখানে n এর মান হবে নিউক্লিয়াস থেকে সবচেয়ে কাছে n এর মান 1, তারপরে n এর মান 2, এভাবে n এর মান 3, 4, 5 এভাবে বসানো হবে। মানে বিভিন্ন কক্ষপথের জন্য n = 1, 2, 3 ইত্যাদি বসানো হবে। এবং এই অরবিট বা কক্ষপথগুলোকে যখন n এর মান 1 হবে তখন k, ক্যাপিটাল K, n এর মান যখন 2 হবে তখন L, এভাবে K, L, M, N ইত্যাদি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এদেরকে। তাহলে নিউক্লিয়াসের চারপাশে যে অনুমোদিত কক্ষপথগুলো আছে তাদেরকে K, L, M, N
ইত্যাদির সাহায্যে প্রকাশ করা হয়। আর এই কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকবে 2n² সংখ্যক। n এর মান যখন 1 হবে তখন এখানে পাওয়া যায় 2, n এর মান যখন 2 হবে তখন এখান থেকে পাওয়া যায় 8। অর্থাৎ প্রথম কক্ষপথ যেটি নিউক্লিয়াসকে সবচেয়ে কাছে, সেখানে ইলেকট্রন থাকে মাত্র 2টি। তারপরে 2 নম্বর কক্ষপথ যেটি নিউক্লিয়াস থেকে আরেকটু দূরে, সেখান থেকে ইলেকট্রন 8টি। এভাবে n এর মান 3 বসালে হয় 18, 2n² সমান। n এর মান 4 বসানো হয় 32। বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা পাওয়া যায়, কয়টি করে ইলেকট্রন থাকতে পারে তা জানা যায়। এটি হলো বোরের পরমাণু মডেল অনুসারে তথ্য। আচ্ছা, তার মানে কক্ষপথগুলো আকৃতি কেমন হবে সেটা উনি জানাচ্ছেন। কক্ষপথগুলোতে ইলেকট্রন যদি একাধিক থাকে তারা কিভাবে থাকবে সে সম্পর্কে উনি জানালেন। এবার আসো বর্ণালী সম্পর্কে উনি কি জানান। বোর বলছেন যদি কোনো ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে থাকে তাহলে সে চার্জ বিকিরণ করবে না। কোনো নির্দিষ্ট কক্ষপথে যখন ইলেকট্রন থেকে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে তখন সেই ইলেকট্রনটি চার্জ বিকিরণ করবে না। তার চার্জ কখন বিকিরণ করবে? ইলেকট্রন যদি বাইরে কোনো উৎস থেকে আলো পায় বা শক্তি পায় তখন সেই ইলেকট্রনটি শক্তি শোষণ করে তার থেকে দূরের নিউক্লিয়াসকে একটু দূরে এটি কক্ষপথে চলে যাবে, উচ্চ শক্তির স্তরে চলে যাবে। তোমার নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম এটি যদি তুমি হও আর এটি যদি তোমার বন্ধু হয়, তোমার যে পরিমাণ এনার্জি এই কক্ষপথে ঘোরার জন্য প্রয়োজন, তোমার বন্ধুর এই কক্ষপথে ঘোরার জন্য এনার্জি আরো বেশি প্রয়োজন, শক্তি আরো বেশি প্রয়োজন। তার মানে হলো নিউক্লিয়াস থেকে যত কাছে হয় কোন কক্ষপথ তার শক্তির পরিমাণ কম, মানে এখানে থাকতে গেলে ইলেকট্রনের শক্তি কম লাগে, আর দূরবর্তী স্থানে থাকতে গেলে ইলেকট্রনের শক্তি বেশি লাগে। সেজন্য এটাকে বলা হয় কম শক্তির স্তর, বেশি শক্তির স্তর। সংক্ষেপে রবীন্দ্রটা আর বলে না, বলে কম শক্তির স্তর, বেশি শক্তির স্তর। তার মানে n = 1 অপেক্ষা n = 2 কক্ষপথটির শক্তি বেশি। কক্ষপথটির শক্তি আসলে বেশি না, ওই স্থানে থাকতে গেলে ইলেকট্রনের শক্তি বেশি প্রয়োজন হবে। আচ্ছা, এই যে কম শক্তির স্তর বেশি শক্তির স্তর বলছি, সে সম্পর্কে কি বলছেন উনি বর্ণালী ব্যাখ্যাতে কিভাবে দিয়েছেন? যদি কোনো ইলেকট্রন বাইরের কোনো উৎস থেকে শক্তি পায় তখন সে লাফ দিয়ে কম শক্তির স্তর থেকে বেশি শক্তির স্তরের দিকে চলে যায়, বাইরের দিকে চলে যায়, এবং যাওয়ার সময় সে শক্তি শোষণ করে। শক্তিটুকু শোষণ করে সে এনার্জি পেয়েই তো উচ্চ শক্তির স্তরে গেল। এই সময় সেখানে একটা বর্ণালী তৈরি হয়, একে বলা হয় শোষণ বর্ণালী। আচ্ছা, আবার যখন ওই উচ্চ শক্তির স্তর থেকে ইলেকট্রন ওই অতিরিক্ত শক্তিটুকু ছেড়ে দিয়ে পূর্বের শক্তির স্তরে চলে আসে, নিম্নের শক্তির স্তরে চলে আসে, তখন শক্তি নির্গমন হয় বা নিঃসরণ হয়। তখন এই সময়ে যে এই শক্তি বের হয়ে যাওয়ার জন্য বর্ণালী তৈরি হয় তাকে বলা হয় বিকিরণ বর্ণালী। তার মানে হলো ইলেকট্রন নিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরে যাওয়ার সময় একটা বর্ণালী তৈরি হয়, বিভিন্ন বর্ণ তৈরি হয়। আবার উচ্চ শক্তির স্তর থেকে নিম্ন শক্তির স্তরে আসার সময়ও বর্ণালী তৈরি হয়, যাকে বলা হচ্ছে বিকিরণ বর্ণালী। বর্ণালী কি এ সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আজকে আলোচনা করছি না। এই যে একবার শোষণ বর্ণালী হচ্ছে আবার বিকিরণ বর্ণালী হচ্ছে, কিভাবে হচ্ছে এ সম্পর্কে জানতে গেলে আসলে আরো একটি ক্লাসের প্রয়োজন হবে। আজকে এ সম্পর্কে ডিটেইলস আর যাব না। কিভাবে শোষণ বর্ণালী এবং বিকিরণ বর্ণালী তৈরি হয় তোমরা নিজেরা একটু নেটে সার্চ দিয়ে খুঁজে দেখতে পারো, যদি তোমাদের খুব উৎসাহ লাগে, কৌতূহল লাগে। আচ্ছা, এখন তাইলে মূল কথা হলো কি, যে ইলেকট্রন যদি কোন একটি নির্দিষ্ট কক্ষপথে থাকে শক্তি বিকিরণও করবে না, শোষণও করবে না। কিন্তু সে যদি লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে যায় বা নিম্নের শক্তি স্তরে চলে আসে, সে একবার শোষণ বর্ণালী দিবে আবার বিকিরণ বর্ণালী দিবে। এই দুই বর্ণালী তৈরি হওয়ার জন্য কিন্তু খুবই অল্প সময় প্রয়োজন, হয়তো সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়। এত অল্প সময়ের মধ্যে একবার যাচ্ছে আবার আসছে, দুরকম বর্ণালী তৈরি হচ্ছে। আমাদের তোমাদের
বা আমাদের সকলের চোখের কি সে ধরনের বর্ণ পরিবর্তন ধরার মতো ক্ষমতা আছে? আমরা তো সেকেন্ডের 6/1 সময়ের মধ্যে কোনো বর্ণের পরিবর্তন হলে তাকেই কেবল ধরতে পারি, সেকেন্ডের 1/2 সময়ের মধ্যে হলে ধরতে পারি তা না, সেকেন্ডের 1/2 সময় অতিক্রম করার পরে যদি বর্ণ পরিবর্তন হয় তাকে ধরতে পারি। কারণ যে কোনো কিছু আমরা দেখলে পরে সেকেন্ডের 6/1 সময় আমাদের চোখে তা স্থায়ী হয়ে রয়ে যায়। যদি তাই হয় তাহলে আমরা এই অল্প সময়ের মধ্যে যে বর্ণ পরিবর্তন গুলো হচ্ছে তাই কি ধরতে পারি না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এখানে বোর্ডের উপরে আলো পড়ছে, তাহলে বোর্ডের মধ্যে থাকা কোটি কোটি পরমাণুর মধ্যেকার ইলেকট্রন গুলো সে আলো শোষণ করছে, তারা লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে, আবার পরবর্তী সময়ে লাফ দিয়ে তারা নিম্ন শক্তি স্তরে চলে আসছে। তাহলে এখানে এই বোর্ডে থাকা কোটি কোটি পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রন গুলোর সব সময় এই যাওয়া আসা চলছে, এখানে শোষণ বর্ণালী তৈরি হচ্ছে, বিকিরণ বর্ণালী তৈরি হচ্ছে। কিন্তু আমি তুমি দেখছি কি এটাকে লাল রং দেখছি, বোর্ডটাকে সাদা রং দেখছি, এই জায়গাটা কালো রং দেখছি, বিভিন্ন বর্ণ দেখছি, তার মানে এখানে বিভিন্ন ধরনের বর্ণালী তৈরি হচ্ছে। আমরা ও শোষণ আর বিকিরণ দুটো বর্ণালী মিলিয়ে একটা বর্ণালী দেখতে পাই, মানে সব বর্ণগুলো মিলে একটা বর্ণ হয়ে যায়। এখানে একটা বর্ণ হচ্ছে, এখানে একটা বর্ণ হচ্ছে, এখানে একটা বর্ণ হচ্ছে, ভিন্ন ভিন্ন বর্ণ হচ্ছে। কারণ এই অত অল্প সময়ের মধ্যে যদি বর্ণ পরিবর্তন হয় তাদের আমরা আলাদা করে আর ধরতে পারি না, একটা বর্ণ হিসেবে দেখি। চারপাশে সব বস্তুগুলো, যেমন ধরো এটা বেগুনি রং, এই বেগুনি রংটা এখানে আসলে কিন্তু বেগুনি না, এখানে অনেকগুলো বর্ণ আছে, কিন্তু আমি তুমি সবাই দেখছি বেগুনি রং। মূল কারণ ওইটাই। এই হলো বোরের পরমাণু মডেল অনুসারে বর্ণালীর ব্যাখ্যা। উনি এই সময় যে বর্ণালীটা তৈরি হলো, এই বর্ণালীগুলোর শক্তি কেমন হয় সে সম্পর্কে একটু ধারণা দিয়েছেন। উনি বলছেন কি, বর্ণালী তৈরি হওয়ার সময় বা শোষণ বর্ণালী হোক বা বিকিরণ বর্ণালী হোক, তখন যে শক্তিটুকু পরিবর্তন হয়, যে শক্তিটুকুর পরিবর্তন হয় তা যদি ই হয় ইকুয়ালস টু এইচ নিউ। তোমাদের বইতে এটাকে ভি এর মতো মনে হয়, এটা ভি না, এটা নিউ। নিউ এটি গ্রিক লেটার, আলফা বিটা গামা যেমন এটি ওরকম একটি লেটার। তো এইচ নিউ, এই নিউ দিয়ে কি বুঝায়? কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। পদার্থবিজ্ঞানে তোমরা ফ্রিকোয়েন্সিকে এফ দিয়ে, স্মল এফ দিয়ে প্রকাশ করেছো, এখানে কম্পাঙ্ককে নিউ দিয়ে প্রকাশ করা হচ্ছে এই সমীকরণে তোমাদের বইতে। তো ই ইকুয়ালস টু এইচ নিউ, এইচ নিউ ইকুয়ালস টু দেওয়া আছে আবার এইচ সি বাই ল্যামডা। এটি তো সম্ভবত না তোমার বইতে। কিভাবে হয়েছে এটি তুমি নিজেই একটু বলে দিলে বুঝে যাবে। এখানে এইচ হলো ম্যাক্স প্লাঙ্কের নামে পরিচিত একটি ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। তো এই নিউ ফ্রিকোয়েন্সি, সি হলো এখানে আলোর বেগ, সি আলোর বেগ, আর ল্যামডা হলো এখানে যে শক্তিটুকু শোষিত হবে বা বিকিরিত হবে তার তরঙ্গ দৈর্ঘ্য। এখন তুমি নিশ্চয়ই ফিজিক্সে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা পড়ে ফেলেছো, তাহলে এফ ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা? এফ ইকুয়ালস টু হয় ভি বাই ল্যামডা। এই ভি বেগ যদি আলোর বেগ হয় তাকে আমরা লিখবো সি, তাহলে সি বাই ল্যামডা। তাহলে দেখো এই নিউ এফ তাকে জাস্ট প্রতিস্থাপন করা হয়েছে সি বাই ল্যামডা দিয়ে, যেহেতু এখানে আলোর কথা বলা হচ্ছে। তাহলে বিকিরণ বা শোষণ প্রণালী যখন হয় তখন যে শক্তিটুকু শোষিত বা নির্গত হবে তা ই, এর এই সমীকরণটা আছে কি এইচ নিউ, মানে তার কম্পাঙ্ক নিউ, কিন্তু প্লাঙ্কের ধ্রুবক সমান হলো এইচ সি বাই ল্যামডা। সি হলো আলোর বেগ, ল্যামডা হলো আলো তরঙ্গ দৈর্ঘ্য, যে আলোটুকু হবে সে আলো তরঙ্গ দৈর্ঘ্য, আর এখানে এটি প্লাঙ্কের ধ্রুবক। এখন এই হলো শোষিত বা বিকিরণ প্রণালী সম্পর্কিত, মানে প্রণালীর শক্তি সম্পর্কিত রাশিমালা। আরো একটি সূত্র তোমার বইতে আছে, সেটি হলো যখন কোনো কক্ষপথে বা অরবিটে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে তখন তার ভরবেগ এম
ভি আর ইকুয়ালস টু NH বাই 2 পাই। এটি কি? ইলেকট্রন যখন এভাবে বৃত্তাকার পথে ঘুরে তখন তার মধ্যে কিন্তু দুইটি ব্যাগ একসাথে কাজ করছে, রৈখিক ব্যাগ এবং কৌণিক ব্যাগ। রৈখিক ব্যাগ কি হিসেবে? একটা বড় বৃত্তের বা যে কোনো বৃত্তের ছোট অংশকে কিন্তু আমরা সরলরেখা হিসেবে ভেবে নিতে পারি। নিশ্চয়ই তোমরা হায়ার ম্যাথে এগুলো নিয়ে অলরেডি জেনে গেছো। যে কোনো বৃত্তাকার পথের ছোট একটা অংশ যদি নেওয়া হয়, বৃত্তাকার বৃত্ত মানে তো বক্ররেখা, তার ছোট একটা অংশ যখন নেওয়া হয় তখন এটি কিন্তু সরল রেখা। সেক্ষেত্রে ইলেকট্রনের জন্য ছোট অংশ চিন্তা করলে এটি রৈখিক ব্যাগ, মানে এখান থেকে এখানে যাচ্ছে, রৈখিকভাবে সে সময়ের সাথে দূরত্ব অতিক্রম করছে। আর যখন আমি এখানে কেন্দ্রের সাপেক্ষে চিন্তা করব, ধরো ইলেকট্রনটি এখানে ছিল, এখান থেকে এখানে এসছে, তাহলে এইটুকু দূরত্ব সে গেল তখন রৈখিক ব্যাগ হিসেবে। আবার আমি যখন এভাবে কেন্দ্রের সাথে বিবেচনা করব তখন সে এই দূরত্ব গেল, এখানে সে একটি কৌণিক দূরত্ব অতিক্রম করলো। এটিকে বলা হচ্ছে, আমি যদি কৌণিক দূরত্বের সাথে চিন্তা করি ওটিকে বলা হবে তখন তখন সময়ের সাথে যে কৌণিক দূরত্বটা অতিক্রম করলো ওখান থেকে আমি কৌণিক বেগ পেতে পারি, এবং বেগের সাথে তার ভর এমকে গুণ করলে পাবো কৌণিক ভরবেগ। আর এটা হলো তাই, কৌণিক ভরবেগ। কৌণিক বেগ, রৈখিক বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। রৈখিক বেগকে যখন আর দিয়ে গুণ করা হয়, এই আর দ্বিগুণ করা হয়, তখন এটি দিয়ে কৌণিক বেগ প্রকাশ পায়, কৌণিক বেগ প্রকাশ পায়। তাহলে কৌণিক বেগের সাথে গুণ করা হলো এম, কৌণিক ভরবেগ। এখন কোন নির্দিষ্ট কক্ষপথে, অনুমোদিত কক্ষপথে যখন ইলেকট্রন আবর্তন করে তখন তার কৌণিক ভরবেগ সমান হলো NH বাই 2 পাই। এখানে H হলো প্লাঙ্কের ধ্রুবক, 2 পাই তো তোমরা চিনো, আর N হলো ওই কক্ষপথের KL MN এদের জন্য 1 2 3 4 ইত্যাদি। আজকে এই পর্যন্তই। বোরের পরমাণু মডেলে কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আর বোরের পরমাণু মডেল অনুসারে এই যে কক্ষপথগুলো আমরা পেলাম, অরবিট গুলো পেলাম, এই অরবিট গুলোর আবার কিছু বিভক্তি আছে, যাদেরকে বলা হয় অরবিটাল। এগুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। ভালো থেকো সবাই।